তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সর্বশেষ 28 জুন ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে এক রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে। ওই দিন ইসরায়েলের মন্ত্রিসভা তুর্কি ওসমানীয় সাম্রাজ্যের অধীনে সংগঠিত কথিত আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদি জাতি এবং একটি ইহুদি রাষ্ট্র হিসাবে এই 15 লক্ষ মানুষের হত্যাকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের একটি নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক এক বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, গাজায় নিজেদের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সমালোচনা থেকে দৃষ্টি সরাতেই ইসরায়েল 1915 সালের ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো, আর্মেনীয় গণহত্যা বিতর্কের মূল ঘটনা আসলে কি? 1914 থেকে 1918 সাল পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্য ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সহ মিত্রশক্তির বিরুদ্ধে একাধিক ফ্রন্টে যুদ্ধ করছিল। পরবর্তীতে ইতালি, গ্রিস, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও এই যুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের বিপক্ষে যোগ দেয়। 1915 সালে ককেশাস ফ্রন্টে রাশিয়ার সঙ্গে ওসমানীয় বাহিনীর তীব্র যুদ্ধ হয়। এ সময় মূল তুর্কি ভূখণ্ডের পূর্ব আনাতোলিয়ায় কয়েকটি আর্মেনীয় স্বেচ্ছাসেবক ও সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহ করে এবং তারা রুশ বাহিনীকে সহযোগিতা করে। এতে রুশ বাহিনীর জন্য পূর্ব আনাতোলিয়ায় অগ্রসর হওয়ার সুযোগ সৃষ্টি হয়। ওসমানীয় সরকার এই বিদ্রোহ দমন করে। অতঃপর ওসমানীয় সরকার দেশের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পূর্ব আনাতোলিয়ার বিপুল সংখ্যক আর্মেনীয়কে ওসমানীয় সাম্রাজ্যের অন্য অঞ্চল, বর্তমান সিরিয়া, উত্তর ইরাক ও লেবাননের বিভিন্ন এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এ উদ্দেশ্যে 1915 সালের 27 মে অস্থায়ী স্থানান্তর আইন পাশ করা হয়। এই আইনের আওতায় বহু আর্মেনীয়কে স্থানান্তর করা হয়। তবে 1915 থেকে 1917 সালের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়ায় প্রথম বিশ্বযুদ্ধজনিত দুর্ভিক্ষ, টাইফাস, কলেরা, গুটি বসন্তের মতো মহামারী এবং যুদ্ধকালীন সহিংসতার কারণে বিপুল সংখ্যক আর্মেনীয় প্রাণ হারান। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তী কয়েক দশক ধরে আর্মেনিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী আর্মেনীয় প্রবাসীরা অভিযোগ করে আসছেন যে 1915 সালে ওসমানীয় সরকার পরিকল্পিতভাবে 15 লাখ আর্মেনীয়কে হত্যা করেছিল। তারা দাবি করে যে এটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রয়োজন। অন্যদিকে তুরস্ক এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। তুরস্ক অবশ্য স্বীকার করে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ, রোগ ব্যাধি ও স্থানান্তরের কারণে বহু আর্মেনীয় মারা গিয়েছিল, তবে তা কোনোভাবেই পরিকল্পিত গণহত্যা ছিল না। তুরস্ক নিহতের সংখ্যা সম্পর্কেও আর্মেনিয়ার দাবিকে অতিরঞ্জিত ও ঐতিহাসিকভাবে অসত্য হিসাবে অভিহিত করে। তুরস্ক আরও বলে, ওই একই সময়ের সংঘর্ষে বিপুল সংখ্যক তুর্কি মুসলিমও নিহত হয়েছিলেন। তুরস্ক স্পষ্টভাবে বলে, এই কথিত গণহত্যার ঘটনাকে আর্মেনিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বস্তুত আর্মেনীয় গণহত্যার প্রশ্নটি বহু বছর ধরেই আন্তর্জাতিক ভূরাজনীতির একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যখন কোনো দেশের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে, তখনই এই ইস্যু নতুন করে সামনে আসে। যেমন 1990-এর দশকে তুরস্ক রাশিয়া সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর 1995 সালে রাশিয়া ঘটনাটিকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেয়। এভাবে 1990-এর দশকের শেষ থেকে 2024 সাল পর্যন্ত একে একে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, নেদারল্যান্ড, কানাডা সহ আরও কয়েকটি পশ্চিমা দেশ একই ধরনের স্বীকৃতি দেয়। তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিসও একে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেয়। অথচ শীতল যুদ্ধের দীর্ঘ সময় যখন তুরস্ক ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, তখন এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে তেমন কোনো গুরুত্বই পায়নি। আবার তুরস্কের সঙ্গে বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে সিরিয়ার তৎকালীন বাশার আল আসাদ সরকারও 2020 সালে ঘটনাটিকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেয়। আর এখন সেই তালিকায় যোগ হচ্ছে ইসরায়েল। ফলে অনেক বিশ্লেষকের মতে প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনীয়দের মৃত্যুর ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক বিতর্ক নয়, বরং এটি সময়ে সময়ে ভূরাজনৈতিক দ্বন্দ্বেরও একটি কার্যকর কূটনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, খোদ আর্মেনিয়া এখন এই ইস্যুতে কি অবস্থান নিয়েছে?
বস্তুত এই ইস্যুটি দীর্ঘদিন ধরে তুরস্ক ও আর্মেনিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার অন্যতম বড় বাধা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে প্রভাবশালী আর্মেনীয় লবি একে আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন প্রচারণা চালিয়ে এসেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতিতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার পাশাপাশি তুরস্ক এবং আর্মেনিয়ার সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগও জোরদার হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসাবে পাশিনিয়ান এবং আর্মেনিয়ার শীর্ষ কূটনীতিকরাও বিরল এক সফরে তুরস্ক গিয়েছিলেন। যদিও আর্মেনিয়া এখনও আনুষ্ঠানিকভাবে 1915 সালের ঘটনাকে গণহত্যা হিসাবে দেখার অবস্থান থেকে সরে আসেনি, তবে পাশিনিয়ান সরকার আগের তুলনায় এই ইস্যুতে অনেকটাই নীরব। গত 7 জুন অনুষ্ঠিত নির্বাচনে নিকোল পাশিনিয়ান পুনর্নির্বাচিত হয়েছেন। তার সরকার এখন অতীতের বিরোধের চেয়ে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। এখন আরেকটি প্রশ্ন জেগেছে, এতদিন পর ইসরায়েল কেন এই সিদ্ধান্ত নিল? আসলে ইসরায়েলে গত কয়েক দশকে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও কেউ আনুষ্ঠানিকভাবে এই কথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেয়নি, কারণ তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখাই ছিল তাদের অগ্রাধিকার। এক সময় তুরস্ক ছিল ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ দেশ, তবে 2003 সালে প্রেসিডেন্ট এরদোগান ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। মাঝে অবশ্য পশ্চিমা দেশগুলোর উদ্যোগে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। বিশেষ করে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সম্পর্কের আরও অবনতি ঘটে। প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন, ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেন এবং নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। তিনি বারবার নেতানিয়াহু সরকারকে হত্যাকারীদের নেটওয়ার্ক বলেও আখ্যায়িত করেন এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তিদানের প্রতিজ্ঞা করেন। এর জবাবে নেতানিয়াহু ও ইসরায়েলি কর্মকর্তারাও তুরস্কের বিরুদ্ধে কুর্দি ও আর্মেনিয়াদের উপর কথিত গণহত্যার অভিযোগ সামনে আনতে শুরু করেন। আর সেই ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ হিসাবেই ইসরায়েল এখন দীর্ঘদিনের নীতি পরিবর্তন করে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে। ফলে তুরস্ক ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্তকে কেবল একটি ঐতিহাসিক মূল্যায়ন হিসাবে দেখছে না, বরং আঙ্কারার বিরুদ্ধে একটি স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসাবেই দেখছে। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গাজা যুদ্ধকে কেন্দ্র করে আইনি ও কূটনৈতিক সংঘাত। চলতি বছরের 11 এপ্রিল ইস্তাম্বুলের চিফ পাবলিক প্রসিকিউটর অফিস ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী কার্য, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ মোট 35 জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তাবাহী গ্লোবাল সামুদ ফ্লোটিলাতে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়। একই সঙ্গে গাজায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলায় তুরস্ক আনুষ্ঠানিকভাবে বাদীপক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং এসব পদক্ষেপ স্বাভাবিকভাবেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে বর্তমানে এর চেয়েও বড় আকারে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগর, লোহিত সাগর থেকে শুরু করে হর্ন অফ আফ্রিকার অঞ্চল পর্যন্ত একাধিক কৌশলগত ফ্রন্টে প্রচণ্ড ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। বিরতির পর সেই চিত্রটিই তুলে ধরছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার বড় এক ক্ষেত্র হলো পূর্ব ভূমধ্যসাগর। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল পূর্ব ভূমধ্যসাগরে তার সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বিরোধপূর্ণ সাইপ্রাস দ্বীপের দক্ষিণ অঞ্চলের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের সঙ্গে তারা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। একই সঙ্গে ইসরায়েল তুরস্কের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী গ্রিসের সঙ্গেও কৌশলগত সম্পর্ক আরও গভীর করেছে। বর্তমানে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসকে কেন্দ্র করে একটি শক্তিশালী ত্রিপক্ষীয় সামরিক বলয় গড়ে উঠেছে। 3 দেশ যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে, সমুদ্রপথে সমন্বিত টহল বাড়িয়েছে এবং ভূমধ্যসাগরের গ্যাস ইউরোপে রপ্তানির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে। ইসরায়েল একদিকে যেমন সাইপ্রাসে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে, তেমনি গ্রিসে আয়রন ডোমের আদলে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা চালাচ্ছে।
অন্যদিকে তুরস্ক এই পুরো উদ্যোগকে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌম অধিকারের বিরুদ্ধে একটি কৌশলগত চাপ হিসাবে দেখছে। এর জবাবে আঙ্কারা উত্তর সাইপ্রাস এবং লিবিয়ার সঙ্গে পৃথক সামুদ্রিক সীমারেখা চুক্তি করেছে। এই সীমারেখা গ্রিস, সাইপ্রাস ও ইসরায়েলের দাবিকৃত অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। তুরস্ক ও ইসরায়েলের এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব শুধু পূর্ব ভূমধ্য সাগরেই সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে হর্ন অফ আফ্রিকার অঞ্চল, লোহিত সাগর এবং সমগ্র মধ্যপ্রাচ্য জুড়েও বিস্তৃত হচ্ছে। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত সোমালিয়ায় তুরস্ক তার বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আঙ্কারা সেখানে তেল ও গ্যাস অনুসন্ধান, সামুদ্রিক নিরাপত্তা এবং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের মতো দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে কাজ করছে। এর মাধ্যমে হর্ন অফ আফ্রিকা অঞ্চল এবং ভারত মহাসাগরে তুরস্কের কৌশলগত উপস্থিতি দ্রুত শক্তিশালী হচ্ছে। অন্যদিকে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা চালিয়ে যাওয়া সোমালিল্যান্ডের সঙ্গে ইসরায়েল ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। সোমালিল্যান্ড এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত, যেখানে এডেন উপসাগর ও লোহিত সাগর বাবেল মান্দে প্রণালী দ্বারা সংযুক্ত হয়েছে। গত 14 জুন সোমালিল্যান্ডের বিদ্রোহী সরকার প্রধান প্রথমবারের মতো ইসরায়েল সফরে যান এবং প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং জেরুজালেমে সোমালিল্যান্ডের দূতাবাস স্থাপনের ঘোষণা দেন। এর আগে গত জানুয়ারিতে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। অপরদিকে প্রেসিডেন্ট এরদোগান স্পষ্টভাবে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্কের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। ফলে হর্ন অফ আফ্রিকা অঞ্চলও এখন তুরস্ক এবং ইসরায়েলের কৌশলগত দ্বন্দ্বের একটি প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। একইভাবে লোহিত সাগর অঞ্চলেও তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। তুরস্ক 2017 সালে সুদানের সোয়াকিন সমুদ্র বন্দর 99 বছরের জন্য লিজ নিয়েছে। এছাড়া 2025 সালে সুদানের প্রধান সমুদ্র বন্দর পোর্ট অফ সুদানের পরিচালনাতেও তুরস্কের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সুদানের সরকারি বাহিনীকে তুরস্ক সামরিক সাহায্য দিচ্ছে। ফলে লোহিত সাগরের প্রবেশ মুখে তুরস্কের এই ক্রমবর্ধমান উপস্থিতি ইসরায়েলকে বিশেষভাবে উদ্বিগ্ন করছে, কেননা এই সমুদ্রপথই এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার প্রধানতম করিডোর। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণেও দ্রুত পরিবর্তন ঘটছে। বহু বছরের শীতল সম্পর্ক কাটিয়ে মিশর ও তুরস্ক ধীরে ধীরে একে অপরের কাছাকাছি এসেছে। আবার 2020 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধের পর আজারবাইজান ও তুরস্কের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। এভাবে মিশর ও আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের এক সময়কার ঘনিষ্ঠ সম্পর্ক এখন অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়ছে। একইভাবে সৌদি আরবের সঙ্গেও তুরস্কের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গত 9 জুন দুই দেশ ঐতিহাসিক হেজাজ রেলওয়ে পুনরায় চালুর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। বস্তুত 2023 সালের পর থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তুরস্কের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করছে। অন্যদিকে ইসরায়েলকে সৌদি আরবের আনুষ্ঠানিক স্বীকৃতি দানের কথা থাকলেও তা বাস্তবে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এতে ইসরায়েল বেশ হতাশ হয়ে পড়েছে। এদিকে 2025 সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে স্বাক্ষরিত শান্তি পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব করা হয়েছে। ইসরায়েলের আশঙ্কা ওই বাহিনীতে তুরস্ক সৈন্য সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং গাজার পরবর্তী ব্যবস্থাপনায় সেখানে আঙ্কারার প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সব মিলিয়ে এই বৃহত্তর প্রেক্ষাপটে তুরস্কের প্রতি ইসরায়েলের উদ্বেগ, সতর্কতা এবং ক্ষোভ বাড়ছে। আর তা প্রকাশ পাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ রাজনৈতিক নেতাদের বক্তব্যের মধ্যে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রধান ইহুদি সংগঠনগুলোর সভাপতিদের বার্ষিক সম্মেলনে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা নাফতালি বেনেট যোগ দেন। এই বিরোধী দলীয় নেতাকে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে। তিনি সেখানে প্রদত্ত ভাষণে সতর্ক করে বলেন, তুরস্কই নতুন ইরান। তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তুরস্ক কাতার ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সমন্বয় করছে এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সহযোগিতায় একটি নতুন সুন্নি কৌশলগত বলয় গড়ে তোলার চেষ্টা করছে, যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই গত 17 জুন ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি আরও স্পষ্ট ভাষায় বলেন, আমরা একটি নতুন অক্ষের উত্থান প্রত্যক্ষ করছি। তুরস্ক, কাতার, পাকিস্তান অক্ষ ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয়।
তিনি বলেন এই 3 দেশ সাম্প্রতিককালে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেমন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার উদ্যোগে ভূমিকা পালন করেছে। ইসরায়েলের এই মন্ত্রী এখানেই থেমে থাকেন না। পরদিন 18 জুন তিনি মন্তব্য করেন, দেরিতে হোক কিংবা শীঘ্রই হোক ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে, কারণ সিরিয়া ও তুরস্ক উভয়ই ইরানের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ। সুতরাং এসব বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যে ইসরায়েলের নীতি নির্ধারকরা এখন আর তুরস্ককে কেবল একটি সমালোচনাকারী দেশ হিসাবেই দেখছে না, বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত শক্তির ভারসাম্যে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবেই বিবেচনা করছে। আর বাস্তবে সিরিয়াতে তুরস্ক সত্যিই নিজের অবস্থান মজবুত করছে। সিরিয়াতে এখন তুর্কি অনুগত শাসক গোষ্ঠী রয়েছে। তুরস্ক সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে, সেই সাথে সিরিয়ার সামরিক বাহিনীকেও প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক।